আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে বর্জনের আহ্বান শহীদ পরিবারের সদস্যদের। যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ে যারা রাজনীতি করে তাদের নির্বাচনে বয়কটের আহ্বান প্রধানমন্ত্রী। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সাথে বিতর্কে জড়ালেন ডক্টর কামাল। গাড়ি বহরে হামলার জন্য সরকারের দিকে অভিযোগের তীর। 24শে ডিসেম্বর সারা দেশে সেনা মোতায়েন জানালো নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা। এবং সিলেটের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে চলে গেলেন প্রখ্যাত চিত্র পরিচালক আমজাদ। এবারে বিস্তারিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। 71-এর এই দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। এদিন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে বর্জনের আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। ভোর থেকেই মিরপুর ও রায়েরবাজার স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্ব সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাধীনতাকামী বাঙালি জাতি মেধায় মননে মাথা তুলে যেন দাঁড়াতে না পারে, সেজন্য পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। 14ই ডিসেম্বর জাতির জীবনে সেই কালো অধ্যায়, যেদিন এদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আধারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই শোক বুকে নিয়ে শোকাবহ দিনটিকে স্মরণ করতে সর্বস্তরের জনতার ঢল নামে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বৌদ্ধভূমিতে। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান এইটাই, যেইভাবে তারা আত্মহত্যা দিয়েছে তাদের সম্মানার্থে তোমরা এই দিনটাকে রক্ষা করার চেষ্টা করো। তাদের সম্মান জানানোর জন্য আমরা এই জন্যই সে থেকে, কারণ তারা আমাদের দেশের জন্য দিয়ে গেছে একটা স্বাধীন পতাকা। এখানে তাদের নাম ফলক ও ছবি দেখতে পাই না। আমার দাবি এখানে নাম ফলক ও ছবি দেখতে চাই। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা জামায়াতের রাজনীতি চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করার পাশাপাশি এবার জাতীয় নির্বাচনে তাদের সমর্থকদের বয়কটের দাবি জানিয়েছেন। তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানাতে হবে। জনগণের কাছে আমরা আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি করছি যেন কোনো যুদ্ধাপরাধী, কোনো জামাতি, কোনো যুদ্ধাপরাধীর সন্তান এবং স্বাধীনতা বিরোধী কাউকে তারা ভোট না দেন। খুব অল্প সংখ্যক মানুষই বিরোধিতা করেছে, কিন্তু তাদের লম্ফজম্প এখনো শেষ হয়নি। আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ভুল করবে না। এই বিজয়ের মাসে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা মনে রেখে ভোট প্রয়োগ করবে। সকাল থেকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 71-এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে এসে অনেকেই বলছেন তারা স্বপ্ন দেখেন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের, ঠিক যেমনটি চেয়েছিলেন 71-এ হারিয়ে যাওয়া বাংলাদেশের বুদ্ধিজীবীরা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বদ্ধভূমিতে হাজারো মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধ অপরাধীদের দল এবং তাদের সমর্থকদের বয়কট করার দাবি জানিয়েছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এর আগে দিনের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে সাম্প্রদায়িক অপশক্তিকে আবারও পরাজিত করবে জাতি। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দিনের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রীয় সালাম জানানো হয়। আওয়ামী লীগ সভাপতি হিসেবেও দলীয় নেতাদের সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সেখানে উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তারা চলে যাওয়ার পর সেখানে মানুষের ঢল নামে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের দোসরদের জাতি ক্ষমা করবে না। এই মুক্তিযুদ্ধের দেশে বিজয়ের মাসে আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় এবার জনগণের বিপুল সমর্থন, এবং আমরা বিশ্বাস করি যে আগামী নির্বাচন 30শে ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দিবে। সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ, এই বিষ বৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে। তিনি বলেন, দেশে এখন রাজনীতির দুটি ধারা, তা হলো স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আগামী 30শে ডিসেম্বরের নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বাঙালি আবারও পরাজিত করবে বলে আশা প্রকাশ করেছেন এখানে শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। যারা যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের আগামী নির্বাচনে বয়কটের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় আসলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। খামোশ বলে দেশবাসীকে চুপ করানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সেদিনের দুঃসহ স্মৃতিচারণ করেন শহীদ সন্তানরা। যে আমাদের জীবনের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তার জীবনের সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়ে এই বাংলাদেশের মাটির জন্য তার জীবন উৎসর্গ করেছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধাপরাধী ও খুনিদের পুনর্বাসন করেন জিয়াউর রহমান। তিনি বলেন, যুদ্ধাপরাধী, জঙ্গি ও অপরাধীদের হাতে বিএনপির প্রতীক তুলে দেয় প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারাও লিপ্ত। সমালোচনা করেন যুদ্ধাপরাধীদের ইস্যুতে প্রশ্ন করায় সাংবাদিকদের সাথে ডক্টর কামালের আচরণের। সেই কামাল হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আমাদের কাদের সিদ্দিকী, তার মেয়েকেও নামিয়েছে ধানের শীষ দিয়ে ইলেকশনে। এরকম আমাদের এত মান্নার, এত তাত্ত্বিক লেখা, এত সুন্দর সুন্দর কথা, এত জ্ঞান গর্ব কথা, কোথায় গেল সেই বিবেক? তাদের সেই বিবেকটা গেল কোথায়? এরকম যারা আজকে ওদের সাথে হাত মিলিয়ে ওই ধানের শীষ যুদ্ধাপরাধীরা ধরবে, ওই ধানের শীষ 21 আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী তারা ধরবে, ওই ধানের শীষ নিয়েই তারা আজকে নির্বাচনে নেমেছে। এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কিনা আমি জানি না। তবে হ্যাঁ, তাদের একটু লাজ লজ্জা একটু কম আছে, কারণ আপনারা নিজেরাই দেখেছেন যে একজনকে প্রশ্ন করাতে তিনি তো খামোশ বলেই দিলেন। খামোশ বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? মানুষের মুখ খামোশ হবে না। এ সময় তিনি আরও বলেন, রাজনীতিকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে বিএনপি, যা খুবই লজ্জাজনক। তিনি আশঙ্কা করেন, যারা আইএস ও মোসাদের সাথে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তারা ক্ষমতায় এলে থেমে যাবে দেশের অগ্রযাত্রা। যে রাজনীতি হবে দেশের মানুষের মঙ্গলের জন্য, মানুষের উন্নয়নের জন্য, আজকে সেখানে যদি অপরাধীরাই এসে যায় তাহলে সে দেশের ভাগ্যে কি ঘটবে সেটাই আমার প্রশ্ন। অপরাধীরা যেন কখনো ভোট না পায়, কাজে আমি জনগণের কাছে সে আহ্বান জানাবো যে এদেরকে কখনো ভোট দেবেন না। এরা মানবতা বিরোধী অপরাধী, এরা 21 আগস্ট আইভি রহমানকে হত্যাকারী এবং আমাদের 22 জন নেতাকর্মী হত্যাকারী, এরা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ,
এরা দেশে আসলে দেশের সর্বনাশ হবে এবং এরা ষড়যন্ত্রকারী। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দেওয়ার প্রশ্ন নিয়ে সাংবাদিকদের সাথে তর্ক বিতর্ক হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের। এ সময় তিনি কয়েকজন সাংবাদিকের নাম পরিচয় জানতে চান। এরপর ফেরার পথে ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে হামলা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ডক্টর কামাল। হামলার জন্য সরকারকে দায়ী করেন তিনি। মাহবুবুল আলমের রিপোর্ট। শুক্রবার সকালে জোটের শরিকদের সাথে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে যান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। ঘটনাক্রমে ঐক্যফ্রন্টের জামাতের প্রার্থীকে মনোনয়ন দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে প্রশ্নকারী ওই সাংবাদিকের পরিচয় জানতে চান ডক্টর কামাল। কত পয়সা পেয়েছো এই প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছো? এই জায়গায় ধরে এইগুলো রাজনৈতিক প্রশ্ন করতে। তোমার নাম কি? জেনে রাখবো, তোমাকে চিনে রাখবো। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা করো তোমরা, আশ্চর্য। শহীদদের কথা চিন্তা করো, করছে শহীদদের কথা চিন্তা করো, চুপ করো, চুপ করো, খামোশ। এ ঘটনার পর ফেরার পথে তার গাড়িবহরে হামলা হয়েছে বলে জানান ঐক্যফ্রন্টের নেতারা। ফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, বিরোধী জোটের আন্দোলন দমাতেই পুলিশি পহরায় এ হামলা হয়েছে। বলেন, এটা কি আপনাদের আকাঙ্ক্ষিত দেশ যেখানে মানুষের উপরে এইরকম হামলা হবে? পুলিশ ভাইরা কোনো বেআইনি আদেশ মানা উচিত তো নাই, এটা তোমাদের কর্তব্য যে তোমরা মানবে না। জেনে রাখো, এই দেশে কোনো সরকার আইনের ঊর্ধ্বে না। এই ধরনের যে হয়রানি, এটা স্বাধীন দেশে 47 বছর পরে দেখতে হচ্ছে। লজ্জা পাওয়া উচিত যারা দেশে শাসন করছে। লজ্জা পাও, লজ্জা পাও, লজ্জা পাও। এ সময় সরকারের সমালোচনা করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশনের প্রতি আবারও আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার বার্জার পেইন্টস ভোটের হাওয়া। আগামী 24শে ডিসেম্বর থেকে 10 দিনের জন্য সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের একথা জানিয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। তিনি জানান, 23শে ডিসেম্বরের মধ্যে 300 আসনে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে কমিশনের নিষেধাজ্ঞা থাকবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। নির্বাচনের বাকি মাত্র 16 দিন। ভোট গ্রহণকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের ভবনেও লেগেছে রং বেরঙের ছোঁয়া। সবকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ ও দলীয় সরকারের অধীনে হয় এবারের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি কিছুটা আলাদা। সংবাদ প্রচারে সাংবাদিকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মিডিয়া কর্মীরা ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ব্যবহার করতে পারবে না, তবে লাইভ সম্প্রচার করতে পারবে কিনা সে বিষয়ে চিন্তা করছে কমিশন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা প্রধানগণ এবং গোয়েন্দা সংস্থার প্রধানগণ বিভিন্নভাবে আমাদের সাজেস্ট করেছে সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং তারা ছবিও তুলতে পারবেন এবং ভোটারদের মতামত গ্রহণ করতে পারবেন। সে ব্যাপারে কোনো অসুবিধা নেই, তবে লাইভ টেলিকাস্ট করার ব্যাপারে একটি অবজারভেশন আছে। এই ব্যাপারে আমরা আরও পরবর্তীকালে বিস্তারিত আপনাদেরকে এটা জানাবো। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সারা দেশে কাজ করে যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সচিব জানিয়েছেন, শিগগিরই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে। ভোট গ্রহণের 7 দিন আগেই ব্যালট পেপার পৌঁছে যাবে সবকটি আসনে। আর 10 দিনের জন্য নির্বাচনের মাঠে থাকবে সেনাবাহিনী। 24 ডিসেম্বর থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত 10 দিন সেনাবাহিনী মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে। ওনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। আশা করছি নির্বাচন 30 তারিখের 7 দিন পূর্বে সকল নির্বাচনী এলাকায় 300 আসনে আমরা ব্যালট পেপার পৌঁছাতে সক্ষম হব। জাতীয় ঐক্যফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগগুলো আমল নিয়ে তদন্ত শুরু করেছে কমিশন।
হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। হামলার গণগ্রেপ্তারের কারণে নেতাকর্মীরা মাঠে নামতে পারছেন না অভিযোগ করে অবিলম্বে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। রাজধানীতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তাঁরা এ দাবি করেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সারা দেশে সহিংস ঘটনার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সরকার। আরও জানাচ্ছেন মইনুল আহসান। শুক্রবার 7 সকালেই রাজধানীর কয়েকটি আসনের বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামেন। গত কয়েকদিনে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় প্রচারণায় হামলা ও বাধার ঘটনায় আতঙ্ক আর নানা শঙ্কা নিয়ে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী সমর্থকরা। ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী শামীম আরা বেগম পূর্ব বাড্ডা এলাকায় প্রচারণা চালান। এছাড়াও যাত্রাবাড়ির বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঢাকা 5 আসনে বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবী। মাঠে দেখা গেছে ঢাকা 6 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকেও। পুরনো ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগে তিনি ধানের শীষে ভোট চান। আর জুম্মার নামাজ শেষে শাহজাহানপুর এলাকায় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনে যে সেনা মোতায়েন করতে হলে এখনই করা উচিত, এটা কোনো পরিস্থিতিতে আর দেরি করার কোনো সুযোগ নাই। আমরা জানতেছি যে ওনাদের পুলিশের হাতে থাকবে ক্ষমতাটা, কিন্তু ওনারা থাকবে মাঠে, কিন্তু ওইটা না করে আমরা চাই যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হোক, যেন ওনারা সব লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে পারে। জনগণ আমাদের পক্ষে আছে। সারা দেশে 16 কোটি মানুষ, 10 কোটি ভোটার গণজোয়ারের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে সমুচিত জবাব দেবে। এই ঢাকা 5 আসনে 50,000 কর্মী আছে, যদি আমার আরো 10,000 কর্মী যদি গ্রেফতার করে তারপর আমরা মাঠ ছাড়বো না। এদিকে বগুড়ায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ধানের শীষের জোয়ার দেখে সরকার ভীত হয়ে হামলা নির্যাতন শুরু করেছে। এই সরকার তারা বুঝে গেছে যে নির্বাচন করতে পারবে না, নির্বাচন বানচাল করার জন্য সব জায়গায় হুমকি ধুমকি হামলা করছে। বন্ধুগণ, আমাদের ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন, আসাম আব্দুর রব বুদ্ধিজীবী শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন। তারা যখন সেখান থেকে ফিরছিলেন তখন তাদের উপরে হামলা করা হয়েছে। নির্বাচন কমিশনকে বলছি যে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুন। যে বিভাগগুলো আপনার অধীনে আছে, আইন শৃঙ্খলা প্রবর্তনকারী বাহিনী, তাদেরকে সরকারের বশংগত হয়ে কাজ করতে, গ্রেফতার করতে, হয়রানি করতে বন্ধ করুন। শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির কর্মী সভায় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। গত কয়েকটি নির্বাচনের মতো এবারও 18 দফা অঙ্গীকার রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ABM রুহুল আমিন হাওলাদার। এ সময় তিনি জানান, জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সুস্থ আছেন। হুমায়ুন চিস্তি রিপোর্ট। জাতীয় পার্টির ইশতেহারে নতুনভাবে 18 দফা কর্মসূচির কথা বলা হলেও মূলত গত কয়েকটি জাতীয় নির্বাচনে পার্টির দেয়া ইশতেহারের সাথে এর তেমন কোনো পার্থক্য নেই। বরাবরের মতো এবারের ইশতেহারেও রয়েছে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন ও শিক্ষা পদ্ধতির সংশোধনের অঙ্গীকার। ইশতেহার ঘোষণার সময় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও মহাসচিব উপস্থিত ছিলেন না। জাতীয় পার্টি প্রথম অঙ্গীকার হচ্ছে দেশে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা। সেই লক্ষ্যকে সামনে রেখে এবার জাতীয় পার্টি 18টি অঙ্গীকার ব্যক্ত করছে। আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের এই 18 দফার মধ্যে এগুলো সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও আমরা এই কথা বলবো। হঠাৎ করে পার্টির মহাসচিব পরিবর্তন ও তাকে বিশেষ সহকারী করার পাশাপাশি চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয়ে কথা বলেন রুহুল আমিন হাওলাদার। জানান, শিগগিরই দেশে ফিরবেন এরশাদ। পার্টির গঠনতন্ত্র, এখানে পার্টির চেয়ারম্যানকে এই ক্ষমতা দেওয়া আছে। তিনি যদি মনে করেন কাউকে নিয়োগ দেবেন, কাউকে অব্যাহতি দেবেন, তার এখতিয়ার আমাদের কাউন্সিল দিয়েছে। তিনি বলেছেন যে আমার অনুপস্থিত সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। যেহেতু সিনিয়র কো চেয়ারম্যান এই মুহূর্তে ময়মনসিংহে, কো চেয়ারম্যান এই মুহূর্তে রংপুরে, লালমনিরহাটে, আমি এখানে ইলেকশন অংশগ্রহণ করতে পারবো কি পারবো না সেটা হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় আছে।
আমি এখানে আছি, আমাকে উনি দিয়ে গেছেন দায়িত্ব, কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হবে। পার্টির চেয়ারম্যান ইনশাআল্লাহ ভালো আছেন, কতগুলো পরীক্ষা নিরীক্ষা চলছেন, ডাক্তার বললে উনি চলে আসবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটভুক্ত হয়ে ২৭টি সহ মোট ১৭৫টি আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলীয় নেতাদের গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শন করছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, এর ফলে মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ছে। নির্বাচনী সহিংসতা রোধে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং অন্যান্য দেশের প্রতি আহ্বান জানানো হয়। সেখানে চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, অভিনয় শিল্পী এবং লেখক আমজাদ হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ফজলে রাব্বি রিপোর্ট। হারানো দিন চলচ্চিত্রের মাধ্যমে ১৯৬১ সালে প্রথমবারের মতো রূপালী পর্দায় আগমন আমজাদ হোসেনের। এরপর থেকে যতটা না পর্দার সামনে, তার চেয়ে পর্দার পেছনে অর্থাৎ চিত্রনাট্য রচনা ও চলচ্চিত্র পরিচালনায় সময় দেন এই গুণী ব্যক্তিত্ব। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া তার প্রথম চলচ্চিত্র খেলার পর থেকে নয়নমণি, ভাত দে, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, জন্ম থেকে জ্বলছি, ২ পয়সার আলতা জিতে নেয় চলচ্চিত্র প্রেমী ও সমালোচকদের মন। চলচ্চিত্রে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন এই চলচ্চিত্রকার। আবার আবার এখানে এসে বক বক শুরু করলে না, খালি দেশ আর মাটি, মাটি আর দেশ, দেশ আর মাটি যার নামে যাক, নিজের কথা ভাবো। জীবদ্দশায় মাঝে মাঝে চলচ্চিত্র ও নাটকের নানা চরিত্রে অভিনয় করেও দর্শক হৃদয় জায়গা করে নেন আমজাদ হোসেন। এখানেই শেষ নয় আমজাদ হোসেনের কীর্তি। অসংখ্য জনপ্রিয় গান লেখার পাশাপাশি তিনি লিখে গেছেন বেশ কিছু উপন্যাসও। জীবদ্দশায় নানা অবদানের জন্য শিশু সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও ২১শে পদকে ভূষিত হন আমজাদ হোসেন। ১৯৪২ সালে ১৪ আগস্ট জামালপুরে জন্ম নেন জনপ্রিয় ব্যক্তিত্ব আমজাদ হোসেন। শুক্রবার ৭৬ বছর বয়সে অসংখ্য ভক্ত শুভানুদ্দায়ীকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন বাংলাদেশের কীর্তিমান এই অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের দেয়া ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬৯ বল বাকি থাকতেই জয় পায় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ, আর সিরিজ সেরা হন শাই হোপ। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। দাপুটে জয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা বাংলাদেশের। এ নিয়ে ২৪তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। তাতে ২০০তম ওয়ানডে ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেকটাও আরও রঙিন করে তুলেছে মাশরাফির দল। ওয়েস্ট ইন্ডিজকে ২০০-র নিচে থামিয়ে প্রথম ইনিংসেই জয়ের ভিত গড়ে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের শুরুতেই চাপে ফেলেন মেহেদী হাসান মিরাজ। দলের ৫৭ রানের মধ্যে হেমরাজ ও ব্রাভোকে ফেরান তিনি। সফরকারীদের এই ধাক্কাটা আর সামলে নিতে দেয়নি টাইগার বোলাররা। মেহেদী হাসান ৪টি, সাকিব ও মাশরাফি নিয়েছেন ২টি করে উইকেট। তবে স্রোতের বিপরীতে একাই লড়েছেন দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান শাই হোপ। তার অপরাজিত ১০৮ রানে ভর করে সম্মানজনক পুঁজি পায় ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ছোট লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি সহজ জয়ের পথ দেখায় স্বাগতিকদের। দলের ৪৫ রানে ২৩ করা লিটনকে ফিরিয়ে লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের স্বপ্নটা উড়ে যায় সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে। দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সাথে ১৩১ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৮০ রানে সৌম্য বিদায় নিলেও ৮১ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। তাতে ২ উইকেটে ২০২ রান তুলে ক্যারিবীয়দের বিপক্ষে চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতেই জনগণ মহাজোট প্রার্থীদের ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা।
রংপুরের গঙ্গাচড়ায় গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন। মহাজোটের আসন বন্টন নিয়ে শুরুতে কিছুটা অসন্তোষ থাকলেও এখন তা মিটে গেছে বলেও জানান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা। বলেন, চিকিৎসার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বিদেশে অবস্থান করছেন। চিকিৎসা শেষেই তিনি দেশে ফিরে আসবেন। বরাদ্দ, স্পেশাল বরাদ্দ আবার দিয়েছেন উনি প্রায় 50 কোটি টাকা। সুতরাং এতে বা আর 90 কোটি এরকম হবে। সব মিলে আমাদের বাঁধটা বাঁধা হয়ে গেলে গঙ্গাচড়া ভাঙবে না, এই এলাকাগুলো ভাঙবে না। হত দরিদ্র যারা আছে নদীর পাড়ে বাস করে তারাই সব থেকে বেশি আগে এফেক্টেড হয়ে যায়, তারাও আর এফেক্টেড হবে না। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুড়িগ্রামে যমুনা ব্যাংক লিমিটেডের 130তম শাখার উদ্বোধন করা হয়েছে। শহরের বাজার রোডে নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসা, পরিচালক ইসমাইল হোসেন সিরাজি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তার মতে, উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ইকবালুর রহিম এসব কথা বলেন। লালমনিরহাট 2 আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মহাজোট প্রার্থী ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। কালীগঞ্জ ও অদিতমারি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পাড়া মহল্লায় দিন রাত চষে বেড়াচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে জনগণের কাছে ভোট চাইছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় নৌকার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গাইবান্ধায় 1 আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং 20 দলীয় জোটের প্রার্থী মাজেদুর রহমান সরকারের মধ্যে। উপজেলার সোনারায় এলাকায় জনসংযোগ করেন মহাজোট প্রার্থী শামীম হায়দার পাটোয়ারি, আর পথসভা ছাড়াও জনসংযোগ করেন মাজেদুর রহমান। চট্টগ্রামের রাউজানে আদ্যাপীঠ মন্দিরে মানবতা সেবায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন সহকারী ভারতীয় হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের 128তম জন্ম উৎসব ও প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ উপকৃত হবে। কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, দিলীপ কুমার মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ব্রিটিশ কাউন্সিল IELTS টেস্ট সেন্টার পেনস্টনের কার্যক্রম। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক সেবাস্টিন পার্সি এই সেন্টারের উদ্বোধন করেন। এ সময় জানানো হয়, পেনস্টনে IELTS এর কাঙ্ক্ষিত স্কোর অর্জনের পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট সরার রেজা এ সময় উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। ট্রফি জিতে নিজের রেকর্ড উদযাপন করেছেন মাশরাফি বিন মুর্তজা। সবচেয়ে বেশি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডে দিনে তাঁর হাতে উঠেছে নবম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের শাঁড়ুক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে অভিষেকের দিন মাঠের সবটুকু আলো যেন ছিল নড়াইল এক্সপ্রেসের ওপর। আরো জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। সময়ের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি ক্রিকেটার, দেশের ইতিহাসেরও সবচেয়ে জনপ্রিয় কিনা তা নিয়েও আলোচনা হতে পারে, কিন্তু মাশরাফি বিন মুর্তজা দলে কেবল জনপ্রিয়তা বা আবেগের কারণে নন, বরং নিজের পারফরম্যান্সের গুণেই এখনো খেলছেন একাদশে, নেতৃত্ব দিচ্ছেন লাল সবুজের দলকে। ৭৭তম ওয়ানডেতে টস করতে নেমে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন ম্যাচের শুরুতেই। সবচেয়ে বেশি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি এখন তার। সিলেটের ভেন্যুতে যেখানে এর আগে জয় ছিল না বাংলাদেশের, সেখানে মাশরাফি মাঠে নেমেই বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের সাথে নিজের দারুণ বোলিং মিলে প্রথম ইনিংসের শেষেই ম্যাচটাকে যেন একপেশে করে ফেলেন।
ক্যারিবীয়দের 198 রানে বেঁধে রাখার পর খুব বেশি উত্তেজনা বাকি ছিল না ম্যাচে। দিনের সবটুকু আকর্ষণ যেন বরাদ্দ ছিল তার জন্যই। ক্যামেরার চোখ বারবার খুঁজে নিচ্ছিল ম্যাচকেই। দিনটি বিশেষ ছিল নড়াইল এক্সপ্রেসের জন্য। সিরিজের প্রথম ম্যাচে নিজের 200তম ওয়ানডে খেলার পর এদিন খেলেছেন লাল সবুজ জার্সিতে 200তম ওয়ানডে। সেই সাথে নবমবারের মতো তার হাতে উঠল দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি। বাংলাদেশের যে কোনো অধিনায়কের জন্য যা আগে থেকেই ছিল সর্বোচ্চ। ম্যাচের আগের দিনই সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরও টিকিটের জন্য দর্শকদের হাহাকারে পরিষ্কার ছিল মাশরাফির খেলা মাঠে বসে দেখার আকুতি। তবে রেকর্ডের দিনেও সিলেটের মাঠ আর গ্যালারিতে ছিল যেন বিদায়ের আবহ। আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা বলায় এই ম্যাচটি হতে পারে দেশের মাটিতে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সিলেটের শুরুর মাঝেও তাই যেন শেষের সুর। তৌসিয়া ইসলাম, ATN বাংলা। রহমতগঞ্জকে টাই ব্রেকারে 3-2 গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে শেষ হয়। এতে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। বসুন্ধরা কিংসের হয়ে গোল করেন বখতিয়ার, নাসিরউদ্দিন চৌধুরী ও কলিনভেস। আর রহমতগঞ্জের পক্ষে গোল করেন ফয়সাল ও দিদা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে বর্জনের আহ্বান শহীদ পরিবারের সদস্যদের। যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ে যারা রাজনীতি করে তাদের নির্বাচনে বয়কটের আহ্বান প্রধানমন্ত্রী। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সাথে বিতর্কে জড়ালেন ডক্টর কামাল। গাড়ি বহরে হামলার জন্য সরকারের দিকে অভিযোগের তীর। 24শে ডিসেম্বর সারা দেশে সেনা মোতায়েন জানালো নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা। এবং সিলেটের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলা।